আসসালামু আলাইকুম, বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। দেশের ক্লান্তি লগ্নে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20, আহত 164। এরপরেই জানাবো, যাদের ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। অন্যদিকে পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই বলেছেন নাহিদ ইসলাম। জানিয়ে দেব ইসরাককে ম্যাসিউর রাজনীতি করার আহ্বান সার্জিস আলমের। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এত নির্দোষ নিষ্পাপ সরকার আর আগে কখনো দেখিনি। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন জি নিউজ 24 ইউটিউব চ্যানেলে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20, আহত 164। এদিকে দেশের এই ক্লান্তি লগ্নে এমন ধরনের দুর্ঘটনা শোকাহত পুরো বাংলাদেশ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20 জন ও আহত 164 জনে দাঁড়িয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 20 জনে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান। এদিকে আইএসপিআর জানিয়েছে দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন 164 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে। আইএসপিআর বলছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার তৎপর রয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক চেষ্টা করছে। যাদের ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলেছেন শামসুজ্জামান দুদু। নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারা নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার 21 জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। দুদু বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। এই ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা গণহত্যাকারী। এ বিষয়ে এদেশে কারো দ্বিমত নেই, জাতিসংঘের দ্বিমত নেই। পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশে স্বৈরাশাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি বলেন, হাসিনা শুধু হত্যাকারী, লুণ্ঠনকারী, স্বৈরাশাসকই নন, তিনি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি এই দেশটাকে এক ধরনের উপঢৌকন হিসাবে ভারতের কাছে তুলে দিয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতি, সামাজিকতা, পররাষ্ট্র নীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিলেন। একথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতকে এমন কিছু দিয়েছি যে তারা ভুলতে পারবে না। কি দিয়েছিলেন সেটা বলেননি, তাহলে বলা যায় এই দেশটাকে দিয়েছিলেন। তিনি সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিতেন। তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তার বিচার অবশ্যই করতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছেন, এমন মন্তব্য করে তিনি বলেন, বিগত 15 বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ, তার একটি টাকাও এখনো দেশে ফেরত আনতে পারেনি। অন্তর্বর্তী সরকার সেই টাকা ফেরত আনতে হবে। ডক্টর ইউনূস সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে, তাকে নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করি যেন তিনি সঠিক পথে
থাকেন এজন্য। তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা বিশ্বে আছে, সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা স্বাস্থ্য সুবিধা ক্ষেত্রে পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর লোকজন সমানভাবে বঞ্চিত। পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই। পাহাড়ের অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন হলে এর সুবিধা সবাই ভোগ করবে। সোমবার 21 জুলাই বিকেলের দিকে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাহাড়কে অশান্ত করে একটি বিশেষ গোষ্ঠী সুযোগ নিতে চায় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আধিপত্যবাদের স্থান বাংলাদেশে হবে না। নতুন দল বা নতুন শক্তিকে কেউ সুযোগ দিতে চায় না উল্লেখ করে তিনি সব বাধা পেরিয়ে নাগরিক পার্টির পতাকা তলে সমবেত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন জাতীয় ঐক্যের সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেই সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। ইশরাক হোসেনকে ম্যাচিউর রাজনীতি করার আহ্বান সার্জিস আলমের। ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ম্যাচিউর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার 21 জুলাই সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না, বরং তারা যা করছে সেটি সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সার্জিস বলেন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকাল বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বললেন, কিছু কটূক্তি এবং একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য। সার্জিস বলেন, আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি তাহলে তার চেয়ে ভালো করতে হবে। যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক, এজন্য আমাদের যা করার সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই এনসিপি ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এত নির্দোষ নিষ্পাপ সরকার আগে কখনো দেখিনি, এত নির্দোষ নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি দেখিনি, এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে মনে হচ্ছে আমরা এমন একটা অত্যন্ত নিরপরাধ নির্দোষ ও নিষ্পাপ সরকারকে সঙ্গে নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষিতে সরকারের দুর্বলতা তুলে ধরে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, আমরা এখানে বসে এত কিছু বুঝি আর ওনারা সরকারে থাকা ব্যক্তিরা বোঝেন না। আমার কাছে তো এটি আশ্চর্য লাগে, এজন্যই বললাম এত নির্দোষ নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি দেখিনি। তিনি বলেন, বর্তমানে শুল্ক নিয়ে আলোচনায় আমরা একটা কর্দমাক্ত অবস্থায় রয়েছি, তবে সবাই মিলে ওই ঘাটতি পূরণ করতে পারবো, এই ভরসায় আছি। সরকারের সমন্বয়হীনতা তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, কোন দুর্বল সরকার সফল দর কষাকষি করছে ইতিহাসে এর নজির খুব কম। একটি অসমন্বিত সমন্বয় নেই এমন সরকার তার সবচেয়ে বড় সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে এমন ইতিহাসও খুব নেই। এটি এমন এক সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না।